উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত ১.৫ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। কাল দেশজুড়ে রাষ্ট্রীয় শোক। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, জানালেন ইসি সচিব। ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ কমিটি। জুলাই সনদ তৈরিতে ১০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে, বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ নিয়ে ২-১ দিনের মধ্যে ঐক্যমতের আশা। এবং রোদ বৃষ্টি ভ্যাপসা গরমের খেলায় অতিষ্ঠ জনজীবন। শ্রমজীবী মানুষের দুর্ভোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বলছেন পরিবেশবিদরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে ১.৫ শতাধিক। বেলা ১:১টার দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর F-7 BJ-I মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ সহ হতাহতদের উদ্ধারে কাজ করছে সংস্থার ১০টি ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান। বিমান বিধ্বস্তে হতাহতের জন্য শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এ ঘটনায় কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, উদ্ধার তৎপরতার সবশেষ অবস্থা জানতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ হবেন সহকর্মী SU সেলিম। দুর্ঘটনার সবশেষ চিত্র জানবো তার কাছ থেকে। সেলিম, জানতে চাই এই মুহূর্তে দুর্ঘটনার চিত্র কেমন দেখছেন স্পটে, এবং যে বিমানটি উদ্ধার করার কথা বা উদ্ধার কাজ চলছে তার উদ্ধার অবস্থান কতটুকু, সবকিছু আপনার কাছে জানতে চাই। যে দর্শক, আমরা সংযোগটি স্থাপন করার জন্য অপেক্ষা করছি। দর্শক, আপনারা জানেন যে আজ দুপুর ১টায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, আছড়ে পড়ে সেখানে, এবং সেখানে স্কুল বন্ধ ছুটির সময় প্রায় ১০০ থেকে ১.৫ শতাধিক ছাত্ররা সেখানে ছিল। এই মুহূর্তে ঘটনা ঘটেছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী SU সেলিম। যাব তার কাছে সবশেষ অবস্থা জানতে। সেলিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাই সেখানকার সবশেষ অবস্থা। এবং ১.৫ শতাধিকের বেশি আহত আছেন এবং আহতদেরকে বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ৩০ জনের বেশি মানুষকে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু ভিতরে আহত কোনো মানুষ না থাকলেও যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি উদ্ধারের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বড় দুটি ক্রেন আনা হয়েছে এবং ক্রেনগুলো ভেতরে প্রবেশ করেছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু আমরা উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। উৎসুক মানুষ কিন্তু এখন পর্যন্ত এখানে আশপাশে ভিড় করছেন এবং তারা আসলে যে জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দেখার চেষ্টা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পেছনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের পাশেই কিন্তু সেটি মাইলস্টোন কলেজের ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসের হায়দার আলী ভবন নামের একটি ভবনেই আজকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এবং যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আসলে জুনিয়র শিক্ষার্থীদের ভবন, এবং সেখানে বিপুল সংখ্যক কেজি নার্সারি 1, 2, 3 শিক্ষার্থীরা কিন্তু ক্লাস চলছিল এবং ক্লাসটি একেবারে শেষ মুহূর্তে ছিল। কিছুক্ষণ পরে কিন্তু ক্লাসগুলো শেষ হওয়ার কথা ছিল এবং শিক্ষার্থীরা বের হওয়ার কথা ছিল। সেই মুহূর্তে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমান বিধ্বস্তের সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই বিমানটিতে আগুন ধরে যায় এবং এই আগুনে বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ পরবর্তীতে যারা উদ্ধার কার্যক্রমে গিয়েছেন আশপাশ থেকে ছুটে ঘটনাস্থল দেখে তারা কিন্তু আহত হয়েছেন, অনেকে অগ্নিদগ্ধ হয়েছেন, অনেকে নানাভাবে আহত হয়েছেন। এবং এর পরপরে কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রথমে বেশ কয়েকটি ইউনিট, পরবর্তী 10টি ইউনিট এসে এখানে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আগুন নেভানোর কাজ করে। এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি বিজিবি এবং র্যাবের
পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ধার কার্যক্রমে যোগদান করে এবং তারা কিন্তু যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। তবে যে বিষয়টি আসলে উদ্বেগের, সেই বিষয়টি আমরা দেখেছি যে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। বিপুল সংখ্যক উৎসুক মানুষ এই ঘটনাস্থলের দিকে ছুটতে থাকে। তারা গণমাধ্যমগুলোতে নিউজ দেখার সাথে সাথে এই বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলের আশপাশে এক পর্যায়ে ভিড় জমিয়ে ফেলে এবং যাদেরকে আহতদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়ার যে পথ, পুরো পথ বন্ধ হয়ে গেছিল। এরপর আমরা দেখি যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং তারা সেই রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু সাধারণ মানুষ, উৎসুক মানুষদেরকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে প্রায় 50 জনের বেশি আহত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তৎপর ছিল এবং পুলিশ বাহিনীকে আমরা দেখেছি তৎপরতা তারা অব্যাহত রেখেছিল। এরপর পরে কিন্তু বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার আমরা শুনেছি, যেখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন ঘটার কিছুক্ষণ পরে কিন্তু কয়েকটি হেলিকপ্টার এসেছিল এবং তারা গুরুতর আহত যারা ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স বিভিন্ন হাসপাতাল থেকে এসে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় এবং যারা ঘটনাস্থলে নিহত হয়েছে বেশ কিছুক্ষণ পরে আসলে ধ্বংসস্তূপে আগুন নেবার পরে কিন্তু তাদের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যে শিক্ষার্থীরা, তাদের যে উদ্বিগ্ন অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে ভিড় জমিয়েছেন এবং তারা তাদের স্বজনদের, কেউ সন্তান, কেউ নাতি এবং কেউ তাদের ভাই অথবা বোনদেরকে খুঁজছিলেন। সেলিম, জানতে চাই আরেকটু আপনার কাছে, আমরা জানতে পেরেছি যে 19 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 1.5 শতাধিকের বেশি। এর মধ্যে আপনার কাছে নতুন কোনো খবর আছে কিনা? অনেকে এখানে এসেছেন, তারা কিন্তু উদ্ধার অভিযান সমন্বয় করার চেষ্টা করছেন এবং উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয়নি। তবে যারা আহত ছিলেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিছুক্ষণ পরে হয়তো আমরা দেখব যে বিধ্বস্ত বিমান, সেটির ধ্বংসাবশেষ, সেটিকে উদ্ধার করার জন্য বিমান বাহিনীর বেশ কয়েকটি ক্রেন এবং সেনাবাহিনীর কাজ করছে। হয়তো কিছুক্ষণ পরে সেটি উদ্ধার হবে। পাশাপাশি আপনি জানেন যে আজকে কিন্তু 1:06 এই বিমানটি উড্ডয়নের পরপরই কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার এখনো যে কারণ, সেই কারণটি এখন পর্যন্ত আইএসপিআর অথবা বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পরে কিন্তু আমরা আসলে জানাতে পারবো যে কি কারণে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। তো আজকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একদিনের জন্য এবং আগামীকাল আপনি জানেন যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন যে ধর্মীয় উপাসনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আহত এবং নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হবে। বলি, এই ছিল আসলে ঘটনাস্থল থেকে আমার কাছে সবিশেষ তথ্য। জি সেলিম, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আবারও ফিরবো আপনার কাছে সবশেষ খবর জানতে। এদিকে উত্তরায় বিমান দুর্ঘটনার পর আহত হয়ে কেবল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে অন্তত 60 জন। এদের বেশিরভাগই ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শফিক বিন রহমান জানিয়েছেন, ভর্তি হওয়া বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। হঠাৎ দেখি যে অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। এ বিষয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হবেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে 60 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে পুড়ে যাওয়া, তাদের মধ্য থেকে কোনো অন্যরকম কোনো খবর আছে কিনা বা চিকিৎসকরা আপনি কথা বলতে পেরেছেন কিনা, তারা কি বলছেন, তাদের কি অবস্থা জানাবেন দর্শকদের। আপনার সঙ্গে যখন আমি কথা বলি তখন আরো 10 জন নতুন করে ভর্তি হয়েছে, অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে রোগীর সংখ্যা 70 জন এবং এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কিন্তু 19 জন রোগী এখানে মারা গিয়েছে এবং আইএসপিআর মতে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আপনাকে কিন্তু বলি যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি কিন্তু গণমাধ্যমে ব্রিফ করেছে এবং তিনি জানিয়েছেন যে সিলেট মৈত্রী হাসপাতালে আহত 8 জন, বার্ন ইনস্টিটিউটে আহত 70 জন এবং এই 70 জনের বেশিরভাগই কিন্তু মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী এবং বেশিরভাগই কিন্তু 48 জন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হয়েছে এবং শিক্ষক শিক্ষার্থী এবং এর মধ্যে কিন্তু ইতিমধ্যে 3 জন মারা গিয়েছে বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে আহতের সংখ্যা
14 জন এবং সিএমএইতে সবচেয়ে বেশি মারা গিয়েছে 11 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে কিন্তু লুবানা জেনারেল হাসপাতালে আহত হয়েছে 11 জন এবং মোট 2 জন। উত্তরাতে 7 জন, উত্তরা আধুনিক হাসপাতালে 7 জন আহত ভর্তি হয়েছে, সেখানে 1 জন মারা গেছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ভর্তি হয়েছে 1 জন এবং সব মিলে যদি বলি যে 164 জন কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে 19 জন মারা গিয়েছে এবং কিন্তু বান ইউনিটেই কিন্তু ভর্তি হয়েছে 70 জন এবং 16 জন মারা গেছে এবং 48 জনের অবস্থা কিন্তু এই মুহূর্তে ক্রিটিক্যাল। এই তথ্যগুলো জানিয়েছেন উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান। এছাড়া সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে বান পরিদর্শন করেছেন। এখনো কিন্তু আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসছে এবং আহতদের কিন্তু ভর্তি করানো হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে তাতে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। সব মিলে যদি আপনাকে বলি যে সরকারের পক্ষ থেকে 6 জন উপদেষ্টা কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এবং জামাতের আমির পরিদর্শন করেছেন এবং এখন কিন্তু আহতদের ভর্তি করানোর পরে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবক যারা আছেন এই মুহূর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতালের স্বেচ্ছাসেবকরা কিন্তু রক্তের জন্য রাস্তা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রক্ত সংগ্রহ করছিল এবং প্রচুর রক্ত কিন্তু এর মধ্যে প্রয়োজন এবং আমরা জানতে পেরেছি যে 48 জনের অবস্থায় কিন্তু খুবই গুরুতর ক্রিটিক্যাল এবং বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রায় 70-80-90% পর্যন্ত দগ্ধ হয়েছে। তো সব মিলে যদি বলি যে এখনো কিন্তু সারি সারি অ্যাম্বুলেন্স আসছে এবং অনেকটাই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই পরিবেশ শোকে কিন্তু পুরো শোকে বিহ্বল এবং শোকে কিন্তু যারা নিহত শোকে আত্মনাথ এবং নিহতদের স্বজনরা কিন্তু তারা আসছেন তাদের সেই প্রিয় সন্তানদের লাশ নিতে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হাসপাতালের এখন যারা ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক এবং এখনো কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স কিন্তু রাজধানীর উত্তরা থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। তো সব মিলে যদি বলি যে আমি আপনার সঙ্গে যখন কথা বলা শুরু করি তখন 19 জন নিহতের সংখ্যা জানতে পেরেছি। হয়তো বা আপনার এই কথা বলার কয়েক মিনিট হয়তো আরো হতাহত কিন্তু মারা দিতে পারে। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে রেফারদের রোগী কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে। তো সব মিলে যদি বলি যে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিবেশ যদি বলি যে আসলে লাশের যে দীর্ঘ সারি স্বজনরা কিন্তু আসছেন তাদের প্রিয়জনকে নিতে এবং এখন পর্যন্ত প্রায় 48 জনের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং 70 জনকে কিন্তু উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু যে রেড ক্রিসেন্ট সোসাইটি ফায়ার সার্ভিস সবাই কিন্তু রক্তের জন্য কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রচুর রক্ত তারা সংগ্রহ করছেন। তো সব মিলে যদি বলি যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় 164 জন আহত এবং 19 জন নিহতের তথ্য আমরা পেয়েছি এখন পর্যন্ত এবং বিভিন্ন উপদেষ্টা কথা বলছেন। এর মধ্যে আইন উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলেছেন যে আগামীকাল মঙ্গলবার জাতীয় সরকারের পক্ষ থেকে শোক ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে এবং এখানে কিন্তু ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা এবং কর্তব্যরত সবার সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু এই হাসপাতালে যারা ভর্তি হয়েছেন এই হাসপাতাল থেকেও কিন্তু বিভিন্ন রোগী এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আসছেন অ্যাম্বুলেন্সে করে এবং আপনার সঙ্গে যখন কথা বলি তখনও কিন্তু 4টি অ্যাম্বুলেন্স এসেছেন। তো সব মিলে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং 164 জন আহতের তথ্য আমরা পেয়েছি এবং এখন কিন্তু প্রচুর রক্তের প্রয়োজন। আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই এখন যারা রক্ত দিতে ইচ্ছুক তারা অবশ্যই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে রক্ত দেন, সেক্ষেত্রে আসলে এখানে আহত অথবা বাঁচানো সম্ভব হবে। তো আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবচেয়ে তথ্য অলি। সবশেষ তথ্য অলি।
সবশেষ খবর জানাচ্ছিলেন, সেখানে 60 জন দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা জানতে পেরেছি তিনি যেমনটি বলছিলেন যে 60 থেকে 70 এবং কারো 80%ও শরীর পুড়ে গেছে এবং তাদের কি অবস্থা শেষ পর্যন্ত হয় এখনও ঠিক করে বলা যাচ্ছে না। এবং সেখানে রক্তের বিশেষ প্রয়োজন, বিশেষ করে এ নেগেটিভ রক্ত, এবং রক্তের জন্য বিভিন্নভাবে রক্তের সন্ধান করা হচ্ছে এবং বলা হয়েছে যে যারা রক্ত দিতে স্বেচ্ছায় রক্ত দিতে পারে তারাও যেন সেখানে যায় এবং সহযোগিতা করার জন্য আমরা সেখানে আমাদের সহকর্মী উবায়দুল হক মারুফ রয়েছে, তার কাছে যুক্ত হব যে মারুফের কাছে কোনো আপডেট আছে কিনা। মারুফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শামীমের সাথে কথা বলছিলাম, আপনি সেখানটি রয়েছেন, খবর সংগ্রহ করছেন, আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। যে অলি, আমরা যেই জাতীয় বার্ন ইনস্টিটিউশনের ঠিক সামনে রয়েছি, আমরা এখান থেকে যেই খবরটা আপনাদেরকে দ্রুত জানাতে চাই সেটা হচ্ছে ও নেগেটিভ, এ নেগেটিভ সহ বিভিন্ন গ্রুপের রক্তের খুব প্রয়োজন। এই মুহূর্তে রক্তের একটা ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের যেই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে যেই মাইলস্টোন কলেজের কোমলমতি শিশুরা যে আহত হয়েছেন, সেই ঘটনায় এখানে রক্ত সংগৃহীত হয়ে গেছে। ইতিমধ্যে রক্ত সংগ্রহ হয়ে গেছে, বিভিন্ন লোকজন রক্তের জন্য এগিয়ে এসেছেন। আমরা যেমনটা দেখেছি, এখানে এখন সবচেয়ে বড় ধরনের ক্রাইসিসটা হচ্ছে উৎসুক জনতার ভিড়। সেই উৎসুক জনতার ভিড় মূলত এখানে চিকিৎসা কাজকে ব্যাহত করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখছি যে উৎসুক জনতার ভিড় কাটিয়ে এখানে এসেছেন। আমরা একটু জানতে চাইবো একজনের কাছে, তিনি এখানে কি করছেন। আমরা একটু, ভাই আপনি কি করতে আসছেন এখানে? আমরা হচ্ছে ব্লাড ম্যানেজ করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, আমরা ব্লাড লিস্টিং করতেছি। জি আমরা দেখছি যে ইতিমধ্যে অনেকে আবার একটি খুবই একটি কি বলে যেটা হচ্ছে কষ্টদায়ক দৃশ্য, সেটা হচ্ছে এই এমন একটা জাতীয় দুর্যোগের মধ্যে উৎসুক জনতা হয়ে এখানে অসংখ্য মানুষ যে চিকিৎসা কাজ ব্যাহত করছেন। ভাই আপনি কি করছেন এখানে? আমি ভিডিও করছি। এখানে ভিডিও করা তো আপনার কাজ না ভাই। না, মানে দেখতেছি আর কি। কি দেখতেছেন? ওকে, ঠিক আছে। এখানে কি দেখার কাজ? ধন্যবাদ, ঠিক আছে। লাগবে না ভাই এখন। হ্যাঁ, যেমনটা শুনছিলাম যে এখানে রক্ত এখন লাগবে না, ডাক্তার মাত্র ব্রিফিং করলো। আমরা রক্তের জন্য অনেক লোক নিয়ে আসছিলাম, ডাক্তার এখন যেহেতু বলছে যে রক্ত লাগবে না, অযথা ভিড় করে কি লাভ? যেমনটা শুনছিলেন যে ব্লাড এখন আর রক্তের প্রয়োজন নেই, যে কারণে এখন আর কেউই যাতে ঢাকা মেডিকেল বা জাতীয় বার্ন ইনস্টিটিউশনের পাশে না আসেন, এমনটাই অনুরোধ জানাচ্ছেন এখানে যারা আইন শৃঙ্খলা এবং মেডিকেলের দায়িত্বে রয়েছেন তারা। আমরা একটু দেখার চেষ্টা করব এখানে রক্ত যারা দিচ্ছেন তারা অনেকেই এসেছেন, যারা এখানে রক্ত দিচ্ছেন স্বেচ্ছায়। এখানে ফুটপাতে অস্থায়ী শয্যা তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী শয্যায় অনেকেই রক্ত দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে এই আহ্বানে, নেগেটিভ রক্তের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ এখানে এসে রক্ত দিয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইতিমধ্যে আমরা দেখছি যে অসংখ্য মানুষ এসেছেন যারা ইতিমধ্যে রক্তদানের জন্য, স্বেচ্ছায় রক্তদানের জন্য। বারবারই সবাই একটা কথা বলছেন যে এখানে যারা আসছেন মূলত উৎসুক জনতা হয়ে, তারা আসলে এখানে একটি এমন পরিস্থিতি চিকিৎসা কাজ ব্যাহত করার জন্য তারা আসলে এক ধরনের পরিস্থিতি তৈরি করছেন। জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সহকর্মী উবায়দুল হক মারুফ যোগ দিয়েছিলেন, বলছিলেন সেখানকার অবস্থায় একটি বিষয় তিনি বলছিলেন যে উৎসুক জনতা সেখানে এত বেশি ভিড় করেছে যে যাদেরকে সহযোগিতা করার জন্য আসছে, চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে, সেই কাজগুলো ব্যাহত হচ্ছে। আমরা দেখে থাকি যে যখনই কোনো এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে সেখানে উৎসুক জনতা যে সেই পরিবেশটাকে আরও একটু ভিন্ন রকম দিকে নিয়ে যায়। এই মেসেজটি একজন সংবাদকর্মী যেখানে স্পটে থেকে বলেন সেটি জনগণ খুব ভালো করে মাথায় নেবে বলে সেটি সবাই বিশ্বাস করে। আমরা এবার অন্যান্য প্রসঙ্গে যেতে চাই। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠে পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জুলাইয়ের মাসিক সমন্বয় সভা শেষে তিনি জানান ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে আর 1.5 লাখ ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণে গঠন করা হবে বিশেষ কমিটি। এমআর আসাদের রিপোর্ট।
নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভা শুরু হয় সোমবার বেলা 11টায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংশোধন বিষয়ে মানে আবেদন করেছেন 31 মে পর্যন্ত, সেইগুলোকে আমি 31 অগস্টের ভিতরে কমপ্লিট করব। তার সংখ্যা অ্যারাউন্ড 25 কি 26,000। সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা 44,66,000, ওটা আমরা প্রকাশ করব। চলতি মাসে হবে স্যার? অবশ্যই এটা করতেই হবে, তো তা নাহলে কেন এরপরে ওজোর আপত্তির ব্যাপার আছে, সংশোধনের ব্যাপার থাকতে পারবে ইত্যাদি। ইভিএমে আর ভোট হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য ভোট কেন্দ্র স্থাপনে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট, কেন যেগুলো অতীতে ব্যবহার করা হয়েছে যদি সেগুলো সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে। ইভিএম নিয়ে গত কমিশন সভার পরেই আপনি মাননীয় কমিশনার বলেছিলেন যে আমরা এটা আর ব্যবহার করব না। এখন এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সেই কমিটি উইল ডিটারমাইন যে এটা এর ব্যবহারটা কি। ইসি সচিব বলেন, নিবন্ধনের শর্ত পূরণে আবেদন করা দলগুলোকে বেঁধে দেওয়ার সময় আর বাড়ানো হবে না। মাঠ পর্যায়ে সেটা পরে নির্ধারণ করা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চ কক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছা যাবে বলেও আশা জানান তিনি। এ সময় কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানিয়েছেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হাতে মাত্র 10 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই দলগুলোকে সিদ্ধান্তে আসতে হবে। এই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। তবে কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না বলেও জানান তিনি। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থানটা অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এদিকে বৈঠক শেষে নিজেদের মতামত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা পরিষ্কার করে কিছুক্ষণ আগে বলেছি, এই কথার মধ্য দিয়ে ডিফ্যাক্টো ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। ব্যাখ্যা যে যাই দিক না কেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না। এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। অন্যদিকে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া শেষে বৈঠকের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রোদ বৃষ্টি আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন, এতে কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি অনুভব হচ্ছে বলে জানায় আবহাওয়া দপ্তর। আর এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশবিদরা। এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উশাফ ফেরদৌস। আবহাওয়ার বৈরী আচরণে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। বর্ষাকালে বৃষ্টির দেখা নেই, কখনো আবার ঝরছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। গরমকালেও বেখেয়ালি আচরণ। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি থেকে শুরু করে প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনেও। গরম না কমার মূল কারণ হচ্ছে যে আমাদের প্রকৃতি। আমাদের ঢাকা শহরে যে অবস্থা, আপনার যে পরিমাণ গাছ দরকার আমাদের, তার 10 ভাগের 1 ভাগও নাই। বিদ্যুৎ বিল বা এসি, প্যান্ট, সমস্ত কিছুর ব্যয় অনেক বেড়ে গেছে। এবছর গ্রীষ্মে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে কাজে গিয়ে হিমশিম অবস্থা খেটে খাওয়া মানুষের। কমেছে আয় রোজগার। অক্সিজেন বলতে কিছু মনে হচ্ছে নাই, তখন একবারে মানুষ অস্থির হয়ে যায়। বৃষ্টি বাদলে একটু ইনকাম কম হয়, গরমের সময়
চালাইতে পারি না, খুব গরম হয়। আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অনুভূত হচ্ছে অনেক বেশি। বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলে আপনার তাপমাত্রার যে ভেরিয়েশন অনেক বেশি। কারণ আপনি রাজশাহী বিভাগে যান, সেখানে 80-র দশক থেকে যদি শুরু করা হয়, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কিন্তু রাজশাহী অঞ্চলে আপনার তাপমাত্রার ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি ছিল। এবং তারপরে হচ্ছে ঢাকা ডিভিশন। এই সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তার নিজের কাছে বেশি মনে হয়, শুধুমাত্র বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বাংলাদেশের ওপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের। ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশে এইটাতে এতটাই ভিজিবল, গরমকালের টেম্পারেচার এখান থেকে 30-40 বছর আগে যে পরিমাণ ম্যাক্সিমাম গরম আমরা ফিল করতাম, এখন তার থেকে অনেক বেশি। গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, কি করতে হবে। আবহাওয়ার বেখেয়ালি আচরণের জন্য উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়, বৃষ্টিপাত কমে যাওয়া, এল নিনোর সক্রিয়তা এবং বজ্র মেঘের সংখ্যা কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে 115 জন। এর মধ্যে 98 জনই ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারায়। এদিকে একাধিক বিশেষ অভিযান চালিয়ে ইউক্রেনের 1200 সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। শতাধিক ড্রোন হামলায় পাল্টা জবাব দিয়েছে ইউক্রেন, যদিও অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি রুশ বাহিনীর। খেলার খবর, সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, তবে সুযোগ আছে নেপালেরও। এদিকে নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ দলে ফিরছেন স্ট্রাইকার মোসাম্মদ সাগরিকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।